নমস্কার, ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। ধরুন আপনার বাড়ির সামনে একটা সরু গলি আছে, মাত্র 22 কিলোমিটার চওড়া, আর ওই গলি দিয়েই আপনার পরিবারের 4 কোটি মানুষের কাছে খাবার যায়, ওষুধ যায়, সেনাবাহিনী যায়। এখন আপনার প্রতিবেশী যদি ওই গলির ঠিক পাশে বসে একটু একটু করে শত্রুকে জায়গা দিতে থাকে, তাহলে আপনি কি করবেন বন্ধুরা? এটা কোনো গল্প নয়, এটা আজ ভারতের ঘুম হারাম করা একটা বাস্তব। আর এই বাস্তবতা থেকেই ভারতের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ লিখে দিয়েছেন সাড়া জাগানো এক প্রস্তাব: বাংলাদেশের রংপুর বিভাগ কিনে নাও অথবা দখল করো। এই ভিডিওতে আমরা এই পুরো বিষয়টাকে খুলে দেখাবো, কোনটা সত্যি কোনটা অতিরঞ্জিত, তথ্য প্রমাণ দিয়ে। ভারতের মানচিত্রের দিকে একটু মনোযোগ দিন বন্ধুরা। পশ্চিমবঙ্গের উপরের দিকে একটা সরু জমির টুকরো, যাকে বলা হয় শিলিগুড়ি করিডোর, প্রস্থে মাত্র 22 কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের 8টি রাজ্যকে, সিকিম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশকে যুক্ত রেখেছে এই সরু জমির টুকরোটা। এই করিডোরকে বলা হয় চিকেন নেক বা মুরগির গলা। এই করিডোরের কৌশলগত গুরুত্বটা কতটা, সেটা আগে আমাদের সবার আগে জানতে হবে। দা প্রিন্টের সম্পাদক শেখর গুপ্ত বলেছেন, এই করিডোর কাশ্মীরের চেয়েও বেশি সামরিকায়িত এলাকা, কারণ এটা একটা শুধু সীমান্ত রক্ষার বিষয় নয়, এটা 4 কোটি ভারতীয় মানুষের জীবন রেখা। এই করিডোরের চারপাশে কারা আছে? উত্তরে নেপাল ও ভুটান, পূর্বে চীনের তিব্বত লাগোয়া চুম্বি উপত্যকা, আর দক্ষিণে বাংলাদেশের রংপুর বিভাগ। এখানেই কিন্তু বন্ধুরা সমস্যার শুরু। রংপুর বিভাগের উত্তর অংশ, যাকে তেঁতুলিয়া করিডোর বলে, ভারতের ভূখণ্ডের মধ্যে একটা ঠোঁটের মতো ঢুকে আছে, যার কারণে ভারতের জাতীয় মহাসড়ক 27 দিয়ে যাতায়াত করতে গেলে বাংলাদেশের এই অংশটা ঘুরে যেতে হয় অতিরিক্ত 90 কিলোমিটার পথ। অর্থাৎ করিডোর শুধু ভারতের সমস্যা না, রংপুরের ভৌগোলিক অবস্থানই এটাকে কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর করে তুলেছে। এবার আসি মূল আলোচনায়। ভারত কানার, ভারতের সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিবেশের সাবেক সদস্য এবং ভারতের পারমাণবিক মতবাদ প্রণয়নের অন্যতম রূপকার। 2025 সালের ডিসেম্বর মাসে তিনি তার নিজের ব্লগ সিকিউরিটি ওয়াইজে তিনি একটা প্রবন্ধ লেখেন। শিরোনাম হলো ওয়াইডেন দ্য শিলিগুড়ি করিডোর, অ্যানেক্স দ্য রংপুর ডিভিশন অফ বাংলাদেশ। এই প্রবন্ধে তিনি ঠিক কি লিখেছেন? কানাডের মূল যুক্তি হলো, বাংলাদেশ যদি চীনের সামরিক প্রক্সিতে পরিণত হয় অথবা চীন যদি কোনো সংঘাতে শিলিগুড়ি করিডোর কেটে দেয়, তাহলে উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তার প্রস্তাব মূলত দুটি পথে। সহজ পথ হলো ভারত 10 থেকে 20 বিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশের কাছ থেকে রংপুর বিভাগটা কিনে নিক। কঠিন পথ হলো, যদি বাংলাদেশ রাজি না হয় তাহলে চুক্তি করো যে বাংলাদেশ কখনো চীনের সাথে সামরিক সহযোগিতা করবেই না, চুক্তি ভাঙলে সামরিক অভিযান। এটা কি ভারত সরকারের নীতি? একেবারে নয় বন্ধুরা, এটা স্পষ্ট করে বলা দরকার। ভারত কানার একজন স্বাধীন গবেষক এবং কলামিস্ট, তার এই প্রস্তাব তার ব্যক্তিগত মত। এটা ভারত সরকারের অফিসিয়াল পলিসি না, মোদী সরকারের কাছে দাখিল করা কোনো পরিকল্পনা না। তবে বিপদের বিষয় হলো, এই প্রস্তাব সম্পূর্ণ উপেক্ষাও কিন্তু করা যাচ্ছে না বন্ধুরা। কিন্তু কেন? কারণ যে কারণে উদ্বেগটা তৈরি হয়েছে, সেই ভূরাজনৈতিক পরিস্থিতি অনেক বদলাচ্ছে। অনেক বাংলা ইউটিউব চ্যানেল এই বিষয়ে ভিডিও বানিয়েছে এবং বেশিরভাগই কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভুল বলেছে। আমরা সঠিক তথ্য দেওয়ার দায়িত্ব নিয়েছি, তাই সেগুলোকে ধরিয়ে দিচ্ছি। প্রথম ভুল তথ্য রয়েছে, বাংলাদেশের মাথায় রয়েছে প্রায় 10,400 কোটি ডলারের বিশাল ঋণ। সঠিক তথ্য বলছে, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট বিদেশি ঋণ 113.5 বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় 11,351 কোটি। আওয়ামী লীগ পতনের আগে অর্থাৎ 2024 সালের শেষের দিকে এটা ছিল 104.76 বিলিয়ন ডলার। অন্তর্বর্তী সরকারের আমলেও আরও বেড়েছে। ভুল তথ্য 2 হলো, লালমনিরহাট চিকেন নেক থেকে 135 কিলোমিটার দূরে। সঠিক তথ্য হলো, বিভিন্ন সূত্রে এই দূরত্ব নিয়ে অনেক মতভেদ আছে। বাংলাদেশ মিলিটারি ফোরাম বলছে প্রায় 70 কিলোমিটার, কিছু ভারতীয় সূত্র 100 থেকে 115 কিলোমিটার বলছে। ভারতীয় সীমান্ত থেকে দূরত্ব 12 থেকে 15 কিলোমিটার, এটা বিভিন্ন সূত্রেই নিশ্চিত। ভুল তথ্য 3 হলো, চীন লালমনিরহাট বিমান ঘাঁটি নির্মাণ করছে বা চীনা সেনা সেখানে আছে। সঠিক তথ্য হলো, বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশন ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজিমউদ্দৌলা সরাসরি অস্বীকার করেছেন চীনা সম্পৃক্ততার কথা। তিনি বলেছেন, বিমান ঘাঁটি জাতীয় প্রয়োজনে অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের জন্য পুনর্জীবিত করা হচ্ছে। কোনো বিদেশি সত্তাকে এমনভাবে কাজ করতে দেওয়া হবে না যা আমাদের নিরাপত্তার জন্য ক্ষতিকারক। বাংলাদেশের ফ্যাক্ট চেক সংস্থা রিউমার স্ক্যানারও নিশ্চিত করেছে যে চীনা সামরিক সহায়তা নির্মাণের দাবি সম্পূর্ণ মিথ্যে।
তবে সব উদ্বেগ উড়িয়ে দেওয়ার কথাটাও কিন্তু সঠিক নয়। কিছু বাস্তব ঘটনাও আছে যা ভারতের উদ্বেগকে পুরোপুরি অযৌক্তিক বলা যায় না। প্রথমত হলো লালমনিরহাট নিয়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 2025 সালের লালমনিরহাট সহ 6টি পুরনো ব্রিটিশ বিমান ঘাঁটি পুনর্জীবনের পরিকল্পনা নিয়েছে। চীনা কর্মকর্তারা লালমনিরহাট পরিদর্শন করেছেন, এটা একাধিক সূত্র নিশ্চিত করেছে। যদিও এটা সামরিক নির্মাণ না, তবুও ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি উদ্বেগ প্রকাশ করেছেন। সক্রিয় লালমনিরহাট থেকে চীনা ড্রোন বা বিমান উড়লে শিলিগুড়ি করিডোর পর্যন্ত ভারতের প্রতিটি সামরিক তৎপরতা পর্যবেক্ষণ করা অতি সহজেই যাবে। দ্বিতীয়টি হলো ইউনিসের বেজিং মন্তব্য। 2025 সালের এপ্রিল মাসে বেজিং সফরে মোহাম্মদ ইউনিস বলেছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল সমুদ্র বঞ্চিত এবং বাংলাদেশ এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। এই মন্তব্য নয়াদিল্লিতে কিন্তু তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তৃতীয়টি হলো সামরিক সম্পর্ক। বাংলাদেশ ও পাকিস্তানের সেনাপ্রধানের ঘন ঘন সফর বিনিময়, তুরস্কের সাথে অস্ত্র কারখানা স্থাপনের চুক্তি এবং পাকিস্তানের তৈরি JF-17 খান্ডার যুদ্ধবিমান কিনার সক্রিয়ভাবে বিবেচনার খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। চতুর্থটি হলো ভারতের পাল্টা পদক্ষেপ। ভারতও বসে নেই বন্ধুরা। গত নভেম্বর মাসে শিলিগুড়িতে BSF, SSB, TBP, সেনাবাহিনী ও রেলওয়ে সুরক্ষা বাহিনী নিয়ে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক হয়েছে। মে মাসে তিস্তা প্রহার নামে বিশাল সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেভেন সিস্টার রাজ্যগুলোর নিরাপত্তাতে ঐতিহাসিক সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েন রয়েছে। রাফাইল বিমানও প্রস্তুত রাখা হয়েছে। ভারত কানার যে যুক্তি দিয়েছেন, ইতিহাসে টাকার বিনিময়ে জমি বিক্রির কিন্তু নজির আছে বন্ধুরা, এটা একেবারে সত্য। আলাস্কা ক্রয় 1867। রাশিয়া আর্থিক সংকটে পড়ে মাত্র $72 লাখ আমেরিকার কাছে আলাস্কা বিক্রি করে দেয়। প্রতি একরের দাম পড়েছিল 2 সেন্টেরও কম। লুজিয়ানা পারচেস 1803। নেপোলিয়ান যুদ্ধের খরচ যোগাতে ফ্রান্স প্রায় $1.5 কোটি বিশাল লুজিয়ানা অঞ্চল আমেরিকার কাছে বিক্রি করে, যা রাতারাতি আমেরিকার আকার দ্বিগুণ করে দেয়। মেক্সিকো ও ডেনমার্কের জমি বিক্রি 1854-তে। মেক্সিকো $1 কোটি তাদের একটা বড় অংশ আমেরিকার কাছে বিক্রি করে। 1917 সালে ডেনমার্ক $2.5 কোটি ভার্জিন আইল্যান্ড বিক্রি করে। দ্বিতীয়টি হলো চট্টগ্রাম করিডোর। ঢাকার সাথে বন্দরনগরী চট্টগ্রামের সংযোগ মাত্র 28 কিলোমিটার প্রশস্ত কিছু জায়গায়। চট্টগ্রাম বাংলাদেশের 90% আন্তর্জাতিক বাণিজ্য সামলায়। অর্থাৎ ভারত বাংলাদেশের এই ভূ রাজনৈতিক সমীকরণটা দুদিকেই কাজ করে। ভারত চাপে পড়লে বাংলাদেশকে চাপ দিতে পারে, আবার বাংলাদেশও ভারতের সংকটময় করিডোর নিয়ে দর কষাকষি করতে পারে। এই পারস্পরিক দুর্বলতা আসলে একটা ভারসাম্যের ভিত্তি তৈরি করেছে, যেখানে শুধু এক পক্ষের সামরিক ক্ষমতা নিয়ে সমীকরণ মেলে না। তাহলে সত্যিকারের বিপদটা কোথায়? ভারত কানাডের প্রস্তাব বাস্তবায়ন হবে এটা এই মুহূর্তে কিন্তু অত্যন্ত অসম্ভব, কিন্তু যে কারণে এই প্রস্তাব আলোচনায় এসেছে সেই কারণগুলো কিন্তু সম্পূর্ণরূপে বাস্তব। নাম্বার 1 হলো ভারত বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনার পতনের পর থেকে অনেকটাই নিচু স্তরে গেছে। নাম্বার 2, চীন বাংলাদেশের সামরিক সম্পর্ক আস্তে আস্তে গভীর হচ্ছে, এটা অনস্বীকার্য। নাম্বার 3, লালমনিরহাট বিমান ঘাঁটির পুনর্জীবন ভারতের কৌশলগত স্নায়ুতে আঘাত করেছে, যদিও এটা এখনো বেসামরিক প্রকল্প। নাম্বার 4, বাংলাদেশ পাকিস্তান সামরিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা ভারতকে চিন্তিত রাখছে। এবং সবচেয়ে বড় কথা, যখন একটি দেশ নিজেকে আর্থিক সংকটে আটকে রাখে, সামরিক নির্ভরতা বাড়ায় এবং কৌশলগত ভারসাম্য হারায়, তখন বাইরের শক্তির পরামর্শ থাকে না, হুমকিতে পরিণত হয়। রংপুর বিক্রি হবে না, বাংলাদেশ ভাঙবে না, কিন্তু এই অঞ্চলে ভূ রাজনীতির যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে সেটা থেকে মুখ ফিরিয়ে থাকলে বিপদ বাড়বে কিন্তু কমবে না। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি ঠিকমতো এই ভূরাজনৈতিক সমীকরণ সামলাতে পারছে, নাকি আমরা কোথাও ভুল করছি? কমেন্টে জানান। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং তথ্যগুলো সঠিক মনে হয় তবে শেয়ার করুন। ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে সঠিক তথ্য ছড়ানোই আমাদের কাজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আসছি আরো গভীর বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।